হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর সমাজ বিচিত্রা, যেটা পার্ট নম্বর 1 আমাদের পৃথিবী। এই পার্টটি সম্পূর্ণভাবে আমি বুঝিয়ে দেব বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য। এটা নতুন বই যেটা এসেছে, সমাজ বিচিত্রা আসাম ক্লাস 6 বাংলা মিডিয়ামের। সবাই এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে অনেক স্টুডেন্ট আমাকে বলেছে যে পার্ট বুঝতে অসুবিধা হয়, সেই জন্য আমি ওদের সুবিধার জন্য এই চ্যাপ্টার নিয়ে এসেছি। তো পার্ট নম্বর 1 আমাদের পৃথিবী। তো দেখুন, এখানে পৃথিবী উপর থেকে মহাকাশ থেকে দেখানো হয়েছে এখানে। আচ্ছা, এখানে দেখুন কৃত্রিম উপগ্রহ থেকে তোলা পৃথিবীর ছবি। কৃত্রিম উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট থেকে তোলা পৃথিবীর ছবি, এটা উপর থেকে দেখানো হয়েছে। আচ্ছা দেখুন, 1.1 সৌরজগতে আমাদের পৃথিবী। তো কৃত্রিম উপগ্রহ থেকে তোলা আমাদের পৃথিবীটি নীল সবুজ ছবিটি কখনো দেখেছো কি? তো কখনো দেখেছো কি তোমরা পৃথিবী থেকে, স্যাটেলাইট থেকে বা উপগ্রহ থেকে যে পৃথিবী নীল সবুজ ছবিটি কখনো দেখেছো কি? এটা প্রশ্ন করা হয়েছে। এটি আমাদের পৃথিবী, এটা ইংরেজিতে বলা হয় দ্য আর্থ। তো আমাদের প্রত্যেকের পরিবারের থাকার মতো পৃথিবীরও একটি পরিবার আছে। যেমন আমাদের সবার একটি পরিবার আছে, ঠিক সেভাবেই পৃথিবীরও একটি পরিবার আছে। সেই পরিবারের নাম কি? সৌরজগৎ। তো এরকম প্রশ্ন আসবে, পৃথিবীর পরিবারের নাম কি? সেটা হবে সৌরজগৎ, অর্থাৎ ইংরেজিতে সোলার সিস্টেম। তো সূর্য হচ্ছে এই পরিবারের প্রধান। তো এই পরিবারের প্রধান, যেমন আমাদের পরিবারের প্রধান যেমন বাবা বা মা থাকেন, সেই হিসাবে সূর্য হচ্ছে পৃথিবীর এই পরিবারের প্রধান। এখন দেখুন পরের পৃষ্ঠাতে থাকা ছবিটাতে সৌরজগতে পরিবারে 8টি গ্রহকে দেখানো হয়েছে। এগুলি দেখাবো। সৌরজগতে পরিবারে কয়টি গ্রহ আছে, মানে সদস্য হলো 8টি। তো সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলি দেখুন। সূর্য থেকে দূরত্ব, প্রথমে দেখো সূর্যের একদম কিনারে আছে বুধ, এটা ইংরেজিতে বলা হয় মার্কিউরি। এরপরে শুক্র অর্থাৎ ভেনাস। এরপরে পৃথিবী নম্বর 3, মনে রাখবেন সূর্য থেকে দূরত্ব হিসাবে। এরপরে মঙ্গল অর্থাৎ মার্স। এরপরে বৃহস্পতি, জুপিটার। 6 নম্বর হচ্ছে শনি, স্যাটার্ন। 7 নম্বর হচ্ছে ইউরেনাস। 8 নম্বর হচ্ছে নেপচুন। তো এই গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে এর চারিদিকে পরিভ্রমণ করে এবং গ্রহগুলি একটি উপবৃত্তাকার পথ দিয়ে সৌরজগতের উৎপত্তির সময় থেকে গতি করছে। তো সৌরজগতের উৎপত্তির সময় থেকে এটা গতি করছে। দেখুন, এটা হলো কক্ষপথ। তো কোনোদিন এরকম হবে না যে এটা থেকে সরে অন্য পথে যায়। তো যখন পৃথিবী বা এই যে সোলার সিস্টেম বনেছে, তখন থেকে নিজস্ব কক্ষপথে ঘুরছে এই গ্রহগুলি। তো প্রথমটা দেখুন বুধ, এরপরে শুক্র, পৃথিবী, মঙ্গল এরকম গেছে। তো এগুলি দেখে নেবেন। তো সৌরজগতের ছবি। আচ্ছা, এখানে দেখুন সূর্যের বহিঃপৃষ্ঠে উষ্ণতা প্রায় 6500 ডিগ্রি সেলসিয়াস। তো এরকম প্রশ্ন আসবে, সূর্যের বহিঃপৃষ্ঠের বাইরের উষ্ণতা কত, গরম কত? 5600 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবেন 5600 ডিগ্রি সেলসিয়াস। এবং অন্তভাগের ভিতরের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। দেখুন কতটা। এরপরে দেখুন সূর্য রশ্মির 200 কোটি ভাগের মতো এক ভাগেই পৃথিবীর পৃষ্ঠে এসে পৌঁছায়। তো 200 কোটি ভাগের মতো সূর্যরশ্মি এক ভাগ অর্থাৎ পৃথিবীতে এসে পৌঁছায়। তো পৃথিবীর তুলনায় 3.3 লাখ তো গুণ আকারে বৃহৎ, এত বড় 3.3 লাখ। তো 3,30,000 গুণ সূর্য পৃথিবী থেকে বড়। সূর্যের মতো আকারে মাঝারি আকৃতির নক্ষত্রের বয়স সাধারণত 1000 কোটি বছর। দেখুন 1000 কোটি বছর। আচ্ছা, নেক্সট দেখুন আপনারা, দেখুন গ্রহগুলো সূর্যকে এবং উপগ্রহগুলো নিজ নিজ গ্রহকে প্রদক্ষিণ করা পথকে কক্ষপথ বলা হয়। এটা প্রশ্ন থাকবে, কক্ষপথ কাকে বলা হয়? তো গ্রহগুলি গ্রহ যে সূর্যের চারিদিকে ঘুরে নিজ নিজ পথ যেটা। তাছাড়া উপগ্রহগুলি নিজ নিজ গ্রহের চারিদিকে ঘুরে। তো এই পথকে কী বলা হয়? কক্ষপথ, ইংরেজিতে বলা হয় অরবিট। তো সৌরজগতে শুধু গ্রহ ও নক্ষত্র নেই, আরও অনেক ছোট বড় সদস্য আছে, এদের বলা হয় সেলেস্টিয়াল বডিজ। উপগ্রহ ইংরেজিতে বলা হয় স্যাটেলাইট। ধূমকেতু বা পুচ্ছ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক বিশেষ, এটাকে বলা হয় কমেট। এরপরে দেখুন উল্কা বা আকাশে থেকে পতিত জ্বলন্ত প্রস্তর বিশেষ। কখনো দেখুন যে ম্যাটেরিয়াল যে উপর থেকে লাইট নিচে পড়ছে এরকম লাগে, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল। এবং গ্রহাণুপুঞ্জ, এগুলিকে বলা হয় অ্যাস্টেরয়েড ইত্যাদি সদস্যদের ভেতরে পড়ে। আমরা রাতের আকাশে যে চন্দ্র বা চাঁদ দেখি সেটা উপগ্রহের উদাহরণ। যে চন্দ্রটি বা চাঁদ যেটা আছে রাত্রে দেখা যায়, সেটা হলো উপগ্রহের উদাহরণ। চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ। এটা কোয়েশ্চেন থাকবে, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চন্দ্র। চন্দ্র সূর্যের তুলনায় বহুগুণে ছোট।
যদিও পৃথিবীর খুব নিকটে অবস্থিত বলে পৃথিবী থেকে চন্দ্র এবং সূর্যকে যেন প্রায় সমান দেখায়। মনে রাখবেন, এটা কোয়েশ্চেন আছে। দেখুন, চন্দ্র সূর্য থেকে অনেক ছোট, কিন্তু তবুও মানে সূর্যের মতো সেম আকারে কেন দেখানো হয়? তো এগুলি দেবে এখানে। চন্দ্র সূর্যের তুলনায় বহুগুণে ছোট, যদিও পৃথিবীর খুব নিকটে অবস্থিত। এই যে চন্দ্র পৃথিবীর একদম খুব নিকটে অবস্থিত, এই জন্য পৃথিবী থেকে চন্দ্র এবং সূর্যকে যেন প্রায় সমান দেখায়। এরপরে দেখুন, বুধ ও শুক্র গ্রহকে বাদ দিয়ে অন্যান্য গ্রহগুলোর 2 বা ততোধিক উপগ্রহ আছে। তো বুধ আর শুক্র, মার্কারি অ্যান্ড ভেনাস, এগুলি বাদ দিয়ে বাকি সব গ্রহর 2 বা ততোধিক উপগ্রহ আছে। এখানে দেখুন গ্রহ উপগ্রহের সংখ্যা। পৃথিবীর 1টি উপগ্রহ, মঙ্গলের 2টি, বৃহস্পতি 67 67টি, শনি 53, ইউরেনাস 27, নেপচুন 13। তো এখানে এখন দেখো আবার আবিষ্কার করা হয়েছে, এই জন্য শনি সবচেয়ে বেশি উপগ্রহ হয়ে গেছে। ঠিক আছে, বাকিগুলি সেম। আর শনি আর জুপিটারের আরও কিছু উপগ্রহ আবিষ্কার করা হয়েছে। এরপরে দেখুন নেক্সট, তো পৃথিবীর পরিবারটির নাম কি? তো অনুশীলনী 1, পৃথিবীর পরিবারটির নাম হলো সৌরজগৎ। পৃথিবীর উপগ্রহটির নাম লেখো। পৃথিবীর উপগ্রহটির নাম হলো চন্দ্র। সূর্য থেকে গ্রহগুলির নাম দেখুন, সৌরজগতে গ্রহগুলির নাম সূর্য থেকে একাধিক্রমে লেখো। এগুলি আছে দেখুন, এটা লিখে নেবে। আমি লিখে দিয়েছি দেখুন, প্রথমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, এরপরে নেপচুন। তো 8টি লিখে নেবে। আচ্ছা নেক্সট দেখুন। আচ্ছা, সৌরজগতের গ্রহগুলির নাম এগুলি হয়ে গেছে। নাম্বার 3, চন্দ্র সূর্যের তুলনায় অনেক গুণে ছোটো হলেও পৃথিবী থেকে কেন দুটিকে সমান দেখায়? আগে বলেছি আমি। এখানে দেখুন, চন্দ্র সূর্যের তুলনায় বহুগুণে ছোটো, এটা থেকে দাগ দিয়ে পরে কপিতে লিখে নেবে। ঠিক আছে, বুধ ও শুক্র দেখুন এখানে পর্যন্ত, দেখায় পর্যন্ত। ঠিক আছে, চন্দ্র সূর্যের তুলনায় বহুগুণে ছোটো, যদিও পৃথিবীর খুব নিকটে অবস্থিত বলে পৃথিবী থেকে চন্দ্র এবং সূর্যকে যেন প্রায় সমান দেখায়। নেক্সট দেখুন 1.2, পৃথিবীর আকার এবং আকৃতি। তোমরা নিশ্চয় গোলক দেখেছো। পৃথিবীর আকৃতি ধারণা পেতে হলে গোলকের ব্যবহার করা হয়। পৃথিবীর আকৃতি ধারণা পেতে হলে আমরা কি ব্যবহার করি? গোলক। গোলক হলো বৃহৎ পৃথিবীর একটি ক্ষুদ্র বা সদৃশ্য বস্তু বা মডেল। তো এটা প্রশ্ন থাকতে পারবে, বৃহৎ পৃথিবীর ক্ষুদ্র বা সদৃশ্য বস্তু বা মডেল, এটা নাম কি? এটা হলো গোলক। গোলক আকৃতিতে গোলাকার। আমরা সাধারণত পৃথিবীকে গোলাকার বলে থাকি। তো আমরা সাধারণত পৃথিবীকে কি বলি? গোলাকার বলি। কিন্তু এটা সম্পূর্ণরূপে গোলাকার নয়। পৃথিবী সম্পূর্ণরূপে গোলাকার নয়। এর মাথা 2টি সামান্য চাপা। তো পৃথিবীর যে মাথা 2টি সামান্য চাপা এবং মধ্যের অংশ অল্প স্ফীত। এখানে এটা দেখানো হয়েছে দেখুন ছবিতে। এটাকে উপবৃত্তাকার অর্থাৎ জিওয়েড বলতে পারি। একটি গোলকে পৃথিবীর প্রকৃত উপবৃত্তাকার আকৃতিটিকে দেখানো অসুবিধা। তো একটা গোলকে সম্পূর্ণভাবে যে উপবৃত্তাকার আকৃতি দেখানো অসুবিধা হয়, আমাদের সুবিধার জন্য গোলকে পৃথিবীকে গোলাকার করে দেখানো হয়। এটা আমাদের সুবিধার জন্য পৃথিবীর উপবৃত্তাকার আকৃতি দেখানো হয়। এগুলি দেখুন, এই ছবিটি দেখুন। নেক্সট দেখুন, পৃথিবীর আকার সূচক। এটা ছবি। পৃথিবী আকারে কত বৃহৎ তা অনুমান করো। তোমরা অঙ্কের বিষয়ে বৃত্তের পরিধি এবং ব্যাসের ব্যাপারে পড়েছো নিশ্চয় অঙ্কের মধ্যে। ঠিক আছে, বৃত্তের পরিধি পৃথিবীর পরিধি প্রায় দেখুন 40,000 কিলোমিটার, বহু বড়। ঠিক আছে, এখন দেখো চিত্র 1.5। এটা আমাদের পৃথিবীর উত্তর দক্ষিণে ব্যাস এখানে দেওয়া আছে দেখুন 12,714 কিলোমিটার। পূর্ব পশ্চিমে ব্যাস দেখুন 12,756। তো 12,756 কিলোমিটার লম্বা। পৃথিবীর পূর্ব পশ্চিমের ব্যাসটি উত্তর দক্ষিণে ব্যাস থেকে 42 কিলোমিটার লম্বা। তো এখানে দেখুন 42 কিলোমিটার লম্বা। নেক্সট দেখুন, অর্থাৎ পৃথিবীর মধ্যে অংশটা কিছুটা স্ফীত ধরনের, চিত্র নম্বর 1.6 দেখুন। চিত্রে থাকা গোলককে মনোযোগ দাও, একদম মনোযোগ দিয়ে দেখো। উপর থেকে নিচে হেলানো লাঠি একটি দেখছো কি? এখানে লাঠি একটি দেখছো কি উপর থেকে নিচে? এই যে লাস্ট উত্তর মেরু বা সুমেরু, দক্ষিণ মেরু বা কুমেরু। আচ্ছা, এখানে দেখুন গোলকে থাকা লাঠিটির মতো পৃথিবী 2টি মেরু সংযোগ করে একটি রেখা কল্পনা করা হয়েছে। এই যে লাঠির মতো একটা 2টা রেখারে আমরা সংযোগ করে কাল্পনিক রেখা, ঠিক আছে, একটা কল্পনা করা হয়েছে। পৃথিবীর কেন্দ্র দিয়ে পার হয়ে যাওয়া এই রেখাটি পৃথিবীর মেরুদণ্ড। যেমন আমাদের মানুষের মেরুদণ্ড আছে, সেম হিসাবে পৃথিবীর মেরুদণ্ড হিসাবে ধরা হয়। এটাকে ইংরেজিতে অ্যাক্সিস বলে। এই মেরুদণ্ডের উপরের থাকা শীর্ষ বিন্দুটিকে উত্তর মেরু, উপরে দেখুন উত্তর মেরু বা সুমেরু, অর্থাৎ দেখুন নর্থ পোল, নিচে দিয়ে থাকা
শীর্ষবিন্দুটি দক্ষিণ মেরু বা কুমেরু বলা হয়, এখানে দেখুন, বা সাউথ পোল বলা হয়। লাঠিটির উপরে নির্ভর করে গোলকটি ঘোরার মতো পৃথিবীও নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরছে। দেখুন, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে অনবরত। মনে রাখবেন, গোলকে মেরুদণ্ড বোঝানোর জন্য ব্যবহৃত লাঠিটির মতো পৃথিবীর মাঝখানে বাস্তবে কোনো লাঠি নেই। এরকম মনে করবে যে এরকম কোনো লাঠি নেই, চিহ্ন নেই, ঠিক আছে? এগুলি আমরা জাস্ট কাল্পনিক কল্পনা করি। পৃথিবী দুই মেরু সংযোগকারী মেরুদণ্ডটি একটি কাল্পনিক রেখা, এটা কাল্পনিক রেখা। তো এখানে দেখুন, এই যে লাইন লাঠিটি, এটা হলো পৃথিবীর মেরুদণ্ড। 1.4, আচ্ছা 1.4 গোলকটি দেখো, গোলকের পাশাপাশি ডান দিকে একটি ভগ্ন রেখা অঙ্কন করা হয়েছে। 1.4, একটা 1.4 আমরা দেখে নিই। আচ্ছা 1.4 এটা ভগ্ন রেখা দেখানো হয়েছে। দেখুন, এটা একটু স্ফীত। আচ্ছা আচ্ছা ঠিক এভাবে আমাদের পৃথিবীর উপর দিকে দুই মেরু থেকে সম দূরত্বে পূর্ব পশ্চিম থেকে একটি রেখা কল্পনা করে নেওয়া হয়েছে। এই রেখাটিকে বিষুব রেখা বলে। এগুলি দাগ দিয়ে দাও। তো পৃথিবীর উপর দিকে দুই মেরু থেকে সম দূরত্বে পূর্ব পশ্চিম দিকে একটি রেখা কল্পনা করে নেওয়া হয়েছে। এই রেখাটিকে বিষুব রেখা বলে, অর্থাৎ ইকুয়েটর। এই রেখাটি পৃথিবীকে সমান দুভাগে ভাগ করেছে। মনে রাখবে, এর উত্তর অংশ হইল উত্তর গোলার্ধ, অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ার, এবং দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। দেখুন, এটা উপরের দিকে আমরা কি বলবো, উপর দিকে আমরা বলবো উত্তর গোলার্ধ, আর নিচের দিক দক্ষিণ গোলার্ধ, মনে রাখবেন, ঠিক আছে? নেক্সট দেখুন, এর থেকে আমরা বুঝতে পারছি যে বিষুব হলো পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করা একটি কাল্পনিক বৃত্তাকার রেখা। আচ্ছা, নেক্সট দেখুন, নাম্বার 1 অনুশীলনী 2, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বৃহৎ পৃথিবীর ছোট সদৃশ্য মডেল বা বস্তুটি কি? এটা হবে গোলক। পৃথিবীর পরিধির মাপ কত? পৃথিবীর পরিধির মাপ 40,000, প্রায় 40,000 কিলোমিটার। এখানে দেখুন প্রায় 40,000 কিলোমিটার। নেক্সট দেখুন, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরে? পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে। আচ্ছা, নেক্সট গ নম্বর, পৃথিবীর মেরুদণ্ড কাকে বলে? তো পৃথিবীর মেরুদণ্ড কাকে বলে এখানে দেওয়া আছে এক্সিস। আচ্ছা, একটু রাখুন। পৃথিবীর মেরুদণ্ড এখানে যেটা লাঠি হিসাবে দেখানো হয়েছে এটা। আচ্ছা, এখানে পৃথিবীর কেন্দ্র দিয়ে পার হয়ে যাওয়া যে কাল্পনিক রেখাকে পৃথিবীর মেরুদণ্ড বলে, এটা লিখে নেবে। নেক্সট দেখুন, পৃথিবীর দুই মেরু এবং বিষুব রেখা দেখে একটি গোলকের ছবি আঁকো। তো একটা বিষুব রেখা, দুই মেরু দেখি আমরা যে গোলকের ছবি আঁকি, দেখুন এটা হবে উত্তর মেরু, সুমেরু, এগুলি লিখতে পারবে, ঠিক আছে? নেক্সট দেখুন, অক্ষরেখা 1.3, বিষুব রেখার সমান্তরাল করে ক্রমে উত্তর এবং দক্ষিণে কিছু বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে। এই রেখাগুলি দেখুন টান দেওয়া আছে, এগুলি, এই রেখাকে অক্ষরেখা বলে, এটা দাগ দিয়ে দেবে। পৃথিবীর অক্ষরেখার মান বা পরিমাপকে অক্ষাংশ বলে। অক্ষাংশ কাকে বলে? পৃথিবীর অক্ষরেখার মান বা পরিমাপকে কি বলা হয়? অক্ষাংশ। বিষুব রেখার উত্তরে থাকা অক্ষরেখার পরিমাপকে উত্তর অক্ষাংশ, অর্থাৎ নর্দার্ন ল্যাটিটিউড, এবং দক্ষিণে থাকা অক্ষরেখার পরিমাপকে দক্ষিণ অক্ষাংশ, অর্থাৎ সাউদার্ন ল্যাটিটিউড বলে। সাধারণত দূরত্বকে আমরা মিটার, কিলোমিটার ইত্যাদিতে পরিমাপ করে থাকি। দেখুন, গোলাকার পৃথিবীর উপরিভাগের অক্ষরেখাগুলিকে আমরা কী করি? দূরত্বের মাঝে যেটা, এটা ডিগ্রি হিসাবে পরিমাপ করি, এটা ডিগ্রি। দেখুন, যে লাইনের ভিতরে যে গ্যাপ আছে এটাকে ডিগ্রি হিসাবে ধরানো হয়। তো একটি স্থানে অবস্থান নির্ণয় করতে গেলে পরিমাপের একক হিসাবে ডিগ্রির সঙ্গে মিনিট এবং সেকেন্ড, মিনিটে দেখুন একটি, সেকেন্ডে দুইটি ব্যবহার করা হয়। বিষুব রেখার মান হলো 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি অক্ষাংশ, অর্থাৎ 0 ডিগ্রি ল্যাটিটিউড। বিষুব রেখার অন্য এক নাম হলো নিরক্ষরেখা। মনে রাখবেন, এটি হচ্ছে সর্বাধিক লম্বা অক্ষরেখা। বাকি অক্ষরেখাগুলি মেরুর দিকে ক্রমশ সংকীর্ণ হয়ে যায়। আর একটি কথা মনে রাখবে যে পৃথিবীর অক্ষরেখাই একটি পূর্ণবৃত্ত। অক্ষরেখা হলো একটি পূর্ণবৃত্ত, কিন্তু দুই মেরুতে থাকা বৃত্তাকার অক্ষরেখা এবং একটি বিন্দুতে পরিণত হয়। পৃথিবীর উত্তর মেরুর কৌণিক পরিমাপ হলো 90 ডিগ্রি এবং দেখুন 90 ডিগ্রি এন মানে নর্থ। দক্ষিণ মেরুর পরিমাপ হলো 90 ডিগ্রি সাউথ, অর্থাৎ 90 ডিগ্রি দক্ষিণ। তো একটি গোলককে প্রত্যেক অক্ষরেখা অঙ্কন করা বা দেখানো সহজ ব্যাপার নয়। সবগুলি একটি গোলকে দেখানো অসম্ভব হয়ে যায়। সেই জন্য বিষুব রেখার উত্তরে এবং দক্ষিণে কয়েকটি প্রধান অক্ষরেখার কথা বলা হয়েছে। মনে রাখবেন, কর্কট ক্রান্তি অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার। তো এটা অক্ষাংশ দেখুন 23 ডিগ্রি, এরপরে 30 সেকেন্ড উত্তর, এবং দেখুন 30 ডিগ্রি 30 সেকেন্ড নর্থ ল্যাটিটিউড। এরপরে দেখুন মকর ক্রান্তি, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, এগুলি মনে রাখবেন 30 ডিগ্রি এবং 30 সেকেন্ড দক্ষিণ।
তো এরপরে দেখুন সুমেরু বৃত্ত অর্থাৎ আর্কটিক সার্কেল, এটা দেখুন 66 ডিগ্রি 30, এরপরে উত্তরে, এবং কুমেরু বৃত্ত হলো 66 ডিগ্রি 30 দক্ষিণ। আচ্ছা, এখানে অনুশীলনী 3 দেখুন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। অক্ষরেখা কাকে বলে? তো অক্ষরেখা কাকে বলে এখানে দেওয়া আছে, দেখুন এটা বিষুবরেখা সমান্তরাল করে ক্রমে উত্তর এবং দক্ষিণে কিছু বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে, এই রেখাকে অক্ষরেখা বলে। ঠিক আছে, নেক্সট দেখুন, বিষুবরেখার কৌণিক পরিমাপ কত? তো বিষুবরেখার কৌণিক পরিমাপ কত এখানে দেখুন। আচ্ছা, এখানে একটু দাঁড়ান। আচ্ছা, পৃথিবীর উত্তর মেরু কৌণিক পরিমাপ 90 ডিগ্রি এবং দক্ষিণ মেরুর পরিমাপ কত 90 ডিগ্রি। তো 90 কত হয়? আচ্ছা, বিষুবরেখার মান হলো 0 ডিগ্রি অক্ষাংশ, তো এটা লিখতে পারবে 0 ডিগ্রি। সুমেরু এবং কুমেরুর কৌণিক পরিমাপ কত? সুমেরু 90 ডিগ্রি দেখুন নর্থ, এবং কুমেরু হলো 90 ডিগ্রি সাউথ অর্থাৎ দক্ষিণ। বিষুবরেখার বিষয়ে একটু বর্ণনা করে দেবে, আমি এটা আমার ভিডিওতে দিয়েছি, এটা দেখে নেবে। একটি গোলাকার চিত্র অঙ্কন করে প্রধান অক্ষরেখাগুলি নির্দেশ করো। গোলাকার চিত্র এঁকে অক্ষরেখাগুলি নির্দেশ করে দেবে দেখে। ঠিক আছে, নেক্সট দেখুন, দাগিমা রেখা, এটাকে মেরিডিয়ান বলা হয়। অক্ষরেখার সাহায্যে পৃথিবীর কোনো এক স্থান বিষুবরেখার থেকে কতটা উত্তরে বা কতটা দক্ষিণে অবস্থিত সেই বিষয়ে জানা যায়। তো কতটা উত্তর বা কতটা দক্ষিণে এটা আমরা কী দিয়ে জানি? অক্ষরেখা থেকে। কিন্তু সেই স্থানটি পৃথিবীর পূর্ব পশ্চিম কোন দিকে আছে সেটা জানা সম্ভব। তো এটা জানা সম্ভব নেই। এই সমস্যা সমাধানের জন্য উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগী কিছু অর্ধবৃত্তাকার রেখা এভাবে কল্পনা করা হয়েছে। এই রেখাগুলি বিষুবরেখাকে বা অক্ষরেখাকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কন করা এই কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাটি হচ্ছে দাগিমা রেখা। মনে রাখবেন, প্রশ্ন আছে, দাগিমা রেখার কৌণিক মান বা পরিমাপকে ডিগ্রি হিসাবে প্রকাশ করা হয়। মনে রাখবে এটাও, দাগিমা রেখার যে কৌণিক মান বা পরিমাপকে কী হিসাবে ব্যবহার করা হয়? প্রকাশ করা হয় ডিগ্রি হিসাবে। এই কৌণিক মানকে দাগিমাংশ বলে। তো এটাও দাগ দিয়ে দেবে, এটা প্রশ্ন ইম্পর্টেন্ট। দাগিমা রেখাগুলোর মাঝে দূরত্বে বিষুবে কাছাকাছি সর্বাধিক, এবং এই দূরত্বে বিষুব রেখা থেকে ক্রমান্বয়ে কমতে কমতে মেরুদণ্ডে মেরুবিন্দুতে মিলিত হয়ে যায়। তো 0 ডিগ্রি দাগিমা রেখার পূর্ব দিকে 180টি এবং পশ্চিম দিকে 180টি, অর্থাৎ মোট 360টি দাগিমা রেখা কল্পনা করা হয়েছে। কতটি? 360টি। এই রেখার 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি পূর্ব বা 180 ডিগ্রি পশ্চিম দাগিমা রেখা মিলিত হয়ে একটি পূর্ণবৃত্তের সৃষ্টি করে। তো দেখুন, শূন্য এই পূর্ণবৃত্তাকার দাগিমা রেখাটিকে মুখ্য দাগিমা রেখা বা প্রাইম মেরিডিয়ান বলা হয়। তো 0 বা 0 ডিগ্রিকে মুখ্য দাগিমা রেখাটি পৃথিবীর পূর্ব পশ্চিমে দুটি সমান অংশে বিভক্ত করা হয়। পূর্বের দিকের ভাগটি আমরা পূর্ব গোলার্ধ অর্থাৎ ইস্টার্ন হেমিস্ফিয়ার, এবং পশ্চিম দিকের ভাগটিকে আমরা পশ্চিম গোলার্ধ অর্থাৎ ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার বলা হয়। সেই জন্য দেখুন, মুখ্য দাগিমা রেখার পূর্ব দিকে একটি স্থানে দাগিমাংশের সঙ্গে পূর্ব ইস্ট, এবং পশ্চিম দিকে একটি স্থানের সঙ্গে আমরা দাগিমাংশের সঙ্গে পশ্চিম অর্থাৎ ওয়েস্ট লিখে স্থানটি অবস্থান বোঝানো যায়। বোঝার কথা অর্থ হলো যে 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম দাগিমাংশ প্রকৃতপক্ষে একটি মাত্র রেখা। আচ্ছা, প্রতিটি দাগিমা রেখার সমান দৈর্ঘ্যের প্রত্যেকটি একটি অর্ধবৃত্ত। সেই জন্য দাগিমা রেখাগুলি মান গণনা করার জন্য লন্ডনের গ্রিনউইচ মান মন্দিরের উপর দিয়ে যাওয়া দাগিমা রেখাটিকে 0 ডিগ্রি ধরে বাকি দাগিমা রেখাগুলোর মান নির্ণয় করা হয়। অক্ষরেখা এবং দাগিমা রেখার সাহায্যে গুলোকে কোনো এক স্থানে অবস্থিতি অতি সহজে আমরা বাইর করতে পারি। অর্থাৎ অক্ষরেখা এবং দাগিমা রেখা পরস্পরকে ছেদ করা পৃথিবীর দ্বারা ভূপৃষ্ঠে যে কোনো একটি স্থানের অবস্থান নির্ণয় করা হয়। উদাহরণস্বরূপে যেমন অসমের গুয়াহাটি মহানগরের অক্ষাংশ হল 26.11 ডিগ্রি উত্তর এবং দেখুন 91.7 পূর্ব। এই রেখাটি দুইটি গোলকে যেন দুই বিন্দুতে পরস্পরকে ছেদ করে, সেই বিন্দুটি হবে আমাদের পৃথিবীতে গুয়াহাটির অবস্থান। তো গুয়াহাটির অবস্থান দেখুন 26.11 ডিগ্রি উত্তর এবং 91.7 ডিগ্রি পূর্ব। ঠিক আছে, আচ্ছা, এখানে প্রশ্ন আছে, দেখো দাগিমা রেখা বলতে কী বুঝো? দাগিমাংশ বলতে কী বুঝো? পৃথিবীর পূর্ব পশ্চিম দুই প্রান্তে মোট কতটি দাগিমা রেখা কল্পনা করা হয়েছে? মুখ্য দাগিমা রেখা কি? দাগিমা রেখার বিষয়ে বর্ণনা করো। অক্ষরেখা এবং দাগিমা রেখার পার্থক্য লেখো। তো এটাই আমার ভিডিওতে আছে, দেখে নেবে। আর একটু আগে আমি বলেছি ভিডিওটি একটু উল্টিয়ে দেখে নেবে। ঠিক আছে, এরপরে দেখুন 1.5 পৃথিবীর গতি এবং তার প্রভাব। তোমরা জানো কি যে আমাদের বসবাস করা পৃথিবী একটি লাঠিমের মতো নিজ মেরুদণ্ডের উপর নির্ভর করে অবিরাম ঘুরে চলছে। তো নিজ মেরুদণ্ডের উপর রেখে অবিরাম ঘুরে।
ঠিক আছে, সেই সঙ্গে আমরা মহাশূন্যে ঘুরে চলছি। তোমরা সবসময় ভোরবেলা সূর্যকে পূর্ব দিকে উদয় হওয়া এবং পশ্চিম দিকে অস্ত যাওয়া দেখছো, কিন্তু প্রকৃত কথাটি একটু আলাদা ধরনের। প্রকৃতপক্ষে পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর নির্ভর করে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরত পরিভ্রমণ করতে থাকে। সেই জন্য দেখুন সূর্য বিপরীত দিকে ধাবিত হয় বলে মনে হয়। তো সূর্য হওয়া এবং অস্ত যাওয়ার দৃশ্য এটা ছবিতে দেখে নিন। সূর্য নিজ কক্ষপথে আকাশগঙ্গা অর্থাৎ হাতিপটি তারকারাজ্যের অর্থাৎ মিল্কি ওয়ে গ্যালাক্সি কেন্দ্রের চারিদিকে পরিভ্রমণ করে। অন্যদিকে গ্রহগুলি নিজ মেরুদণ্ডকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এটা হচ্ছে গতি। পৃথিবী নিজ মেরুদণ্ডকে কেন্দ্র করে নিজে ঘোরার সঙ্গে সঙ্গে সূর্যকেও প্রদক্ষিণ করে। মনে রাখবেন, এভাবে পৃথিবীর প্রদক্ষিণ করা কার্যকে আমরা কি বলি? পৃথিবীর গতি বলি। মনে রাখবে, পৃথিবীর গতিকে কয়টি ভাগে ভাগ করা হয়? দুইটি গতি। একটা হলো আহ্নিক গতি বা আবর্তন গতি, আর 2 নম্বর হলো দেখুন ডায়াগোনাল মোশন আর রোটেশন। বার্ষিক গতি অর্থাৎ অ্যানুয়াল মোশন বা রেভলিউশন আমরা বলতে পারি। আচ্ছা, 1.5.1 আহ্নিক গতি বা আবর্তন। পৃথিবী নিজ কক্ষপথের সঙ্গে 66.30 ডিগ্রি কোণ করে হেলানোভাবে নিজ মেরুদণ্ডকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরত ঘুরেছে। তো এটাকে কি বলা হয়? আহ্নিক গতি বা আবর্তন গতি। মানে দেখুন, এভাবে পৃথিবী একটি ঘুরতে ঘুরতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ দেখুন, দিনরাত মিলে 24 ঘন্টা পৃথিবী একবার ঘুরে, সেই জন্য এই গতিকে আহ্নিক গতি বলে। ওই যে আমাদের দিন হয় রাত হয়, এটাকে আমরা কি বলি? আহ্নিক গতি। অবশ্য সকল গ্রহে আহ্নিক গতি প্রয়োজনীয় সময় এক নয়, প্রতিটি গ্রহের ক্ষেত্রে এই সময় আলাদা। মনে রাখবার বিষয় যে দেখুন, শুক্র গ্রহের গতি অতি কম এবং এটি পৃথিবীর গতির বিপরীতে ঘুরে। মনে রাখবে, শুক্র এটা পৃথিবীর গ্রহের বিপরীতে ঘুরে। আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়। মনে রাখবে, এটা কার ফলে দিন ও রাত হয়? আহ্নিক গতির ফলে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে অবিরত ঘুরছে বলে পৃথিবীর যেই স্থান সূর্যের সামনে থাকে সেখানে দিন এবং বিপরীত স্থানে রাত্র হয়। মনে রাখবে, উদাহরণস্বরূপ ভারতে যখন দিন হয়, ঠিক সেই হিসাবে আমেরিকাতে কী হয়? রাত হয়। অর্থাৎ ভারতে যে সময় সূর্যের দিকে থাকে, আমেরিকা সেই সময় সূর্যের বিপরীতে থাকে। এটা মনে রাখবেন। জোয়ার ভাটা। তো জোয়ার ভাটা মানে কি? আহ্নিক গতির ফলে সাগরের সৃষ্টি হয় যে জোয়ার ভাটা বা মহাসাগরের বুকে সাধারণত ঢেউ বা তরঙ্গ ছাড়া অন্য এক ধরনের গতি দেখা যায়। সমুদ্রের জল দেখবে সবসময় উপর নিচে হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখুন, সমুদ্রের জল দৈনিক 2 বার করে নিয়মিত ব্যবধানে অন্তরালে তরঙ্গের সঙ্গে উপরে উঠে আবার নিচেও নামে। ঠিক আছে, 2 বার। এইভাবে সমুদ্রের জলরাশি তরঙ্গের সঙ্গে উপরে ওঠাকে জোয়ার এবং নিচে নামাকে কি বলা হয়? ভাটা বলা হয়। তো এই দুইটাকে আমরা বলি জোয়ার ভাটা। প্রধানত চন্দ্র এবং সূর্যের আকর্ষণের ফলে সাগর মহাসাগরের জোয়ার ভাটার সৃষ্টি হয়। মনে রাখবেন। তো পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর নির্ভর করা আবর্তন গতির ফলে ভূপৃষ্ঠের ভিন্ন ভিন্ন স্থানে শক্তিশালী বাতাসের সৃষ্টি হয়। যেহেতু পৃথিবীর আবর্তনী গতিবেগ বিষুবরেখা থেকে মেরু পর্যন্ত ভিন্ন ভিন্ন, সেই হিসাবে গতিবেগের সঙ্গেও আলাদা। আচ্ছা, বার্ষিক গতি। বার্ষিক গতি যে এখন দেখুন, পৃথিবী নিজ মেরুদণ্ডে একবার ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। ঠিক সেই হিসাবে পৃথিবী নিজ ঘুরে সূর্যকে চারিদিকে ঘুরতে কত সময় লাগে? তো একেই পৃথিবীর বার্ষিক গতি বলে। মনে রাখবেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের গবেষণা অর্থাৎ নাসা, তো নাসা ফুল ফর্ম দেখুন ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এর মতে পৃথিবী একটি বার্ষিক গতি সম্পূর্ণ করতে সময় লাগে 12 মাস অর্থাৎ 365 দিন 5 ঘন্টা 56 মিনিট 16 সেকেন্ড। মনে রাখবেন, পৃথিবী যে পথ দিয়ে সূর্যের চারিদিকে ঘুরে সেই পথটি হলো কক্ষপথ। পৃথিবীর মতো 60টি গ্রহ সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে, যদিও প্রতিটি গ্রহের পরিভ্রমণের সময় আলাদা। তো দেখুন, পৃথিবীর কক্ষপথে উপবৃত্তাকার হওয়ার জন্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় এক থাকে না। তো এক সময় পৃথিবী সূর্যের কাছে চলে যায়, অন্য সময় একবারে দূরে চলে যায়। এটা দেখুন, পুরা অক্টোবর মাস, এরপরে এপ্রিল মাসে একদম সূর্যের কাছাকাছি আসছে পৃথিবী, এরপরে দেখুন জুলাই এবং জানুয়ারি এটা কি দূরে চলে যায়। তো এখানে দেখুন, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় 4 জুলাই দিনটা সূর্য থেকে সর্বাধিক দূরত্বে অবস্থান করে। 4 জুলাই সর্বাধিক। ঠিক আছে, একে পৃথিবী অপসূর্ব অবস্থান বলে। অন্যদিকে 3 জানুয়ারি দেখুন দিনটা সূর্যের সামনে অবস্থান করে। পৃথিবীর এই অবস্থানকে অনুসূর বলা হয়। আচ্ছা, এটা হলো সামনে, 3 জানুয়ারি একদম সামনে, আর এটা দেখুন 4 জুলাই একটু পিছিয়ে। তো এই হিসাবে অনুসূর এবং অপসূর। তো বার্ষিক গতির ফলে মাস ঋতু বছরে পরিবর্তন হয়, যেমন দিন রাত্রি হয়। আহ্নিক গতির ফলে বার্ষিক গতির ফলে মাস ঋতু বছরে পরিবর্তন হয়। যেহেতু পৃথিবীর কক্ষপথ গোলাকার নয়, সেই জন্য কক্ষপথে ঘোরার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সমান থাকে না। তাই পৃথিবীতে বছরের সময় সকল সূর্যের আলো এবং তাপ একই থাকে না। ঠিক আছে, বছরে দেখুন কোনো সময় ঠান্ডা, কোনো সময় গরম থাকে। এগুলি
বার্ষিক গতির ফলে হয়। যেমন সাগরের তরঙ্গ, বাতাসের গতি, তাপ, বায়ুর চাপের পরিবর্তনের মূল কারণ হলো বার্ষিক গতি। উদ্ভিদ বৃদ্ধি, উদ্ভিদে পাতা, ফলমূল ইত্যাদি বছরের সময় একই ধরনের না হওয়া হলো বার্ষিক গতির ফল। তো নাসার সম্পূর্ণ নাম এটা আমি দিয়েছি, এটা ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট দেখুন, সূর্য কার চারিদিকে পরিভ্রমণ করে? তো সূর্য কার চারিদিকে পরিভ্রমণ করে? এরপরে দেখুন, পৃথিবীকে নিজ মেরুদণ্ডে একবার ঘুরতে কত সময় লাগে? এরপর অপসূর এবং অনুসূর কাকে বলে? পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরতে কত সময় লাগে? আহ্নিক গতি কাকে বলে? দুটি ফলাফল দাও, এটা আমি নেক্সট ভিডিওতে এগুলি বানিয়ে দেবো। এরপরে সৌরজগৎ দেখুন, এটা লাস্ট। গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, গ্রহাণুপুঞ্জ এগুলি। তো দেখুন গ্রহ কী কী আছে দেখুন, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। পৃথিবী দেখুন, এটা কাল্পনিক রেখা দেওয়া হয়েছে গতি করে। এরপরে কাল্পনিক রেখা দেখুন, অক্ষরেখা, দাগিমা রেখা, মুখ্য দাগিমা রেখা। এরপর অক্ষরেখা দেখুন, কর্কটক্রান্তি, মকরক্রান্তি, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত। গতি দেখুন, আহ্নিক গতি, বার্ষিক গতি, এটা হলো পৃথিবীর গতি। আকাশগঙ্গা দেখুন, একটা তারকা রাজ্য যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের অসংখ্য তারা বা নক্ষত্র মিলিয়ে আছে। ধূমকেতু মানে কি? সৌরজগতে অস্থায়ীভাবে সূর্যকে পরিভ্রমণ করা বাষ্পীয় শীতল। উল্কা হলো আকাশে তীব্র গতি করে হঠাৎ জ্বলে ওঠা পিণ্ডগুলি হলো উল্কাপিণ্ড। গ্রহাণুপুঞ্জ দেখুন, মহাকাশে গ্রহের মাঝে থাকা কিছু ছোটো ছোটো পদার্থের সমষ্টি। তো এগুলি আজকের জন্য। থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিও দেখে নেবেন, শেয়ার করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।